সামনেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রচুর পরীক্ষা রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি, এবং এই সমস্ত পরীক্ষায় দ্রবণ চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের জন্য প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন এগুলো কি হয়, এখানে দ্রাবের কণার ব্যাস কত কত হয়, তার এক্সাম্পল কি কি হয়, দুধ কীরকম দ্রবণ, রক্ত কীরকম দ্রবণ, ইমালশন কাকে বলে, এই সমস্ত টাইপের কনসেপ্ট আমরা শিখব এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র আমরা দেখব। তো চলো শুরু করা যাক দ্রবণ। প্রথমেই তোমাদেরকে বলি যে দ্রবণকে আমরা তিন রকম ভাগে ভাগ করতে পারি, একটা প্রকৃত দ্রবণ, একটা কলয়েডীয় দ্রবণ এবং একটা হচ্ছে প্রলম্বন। প্রথমে আমরা দেখব প্রকৃত দ্রবণ। তোমরা দেখো বাড়িতে আত্মীয় স্বজনরা মাঝে মাঝে আসে, মায়েরা কি করে দেখবে নুন চিনি একটু লেবু টেবু মিশিয়ে একটু জল টল করে দিয়ে দেয়। তাহলে এই যে নুন চিনি এই জল করে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা প্রকৃত দ্রবণের মধ্যে পড়ছে। স্যার প্রকৃত দ্রবণ কি? প্রকৃত দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যেখানে দ্রাবকের কণাগুলো পুরোপুরি গুলে যাচ্ছে দ্রাবকের মধ্যে। স্যার দ্রাব আর দ্রাবক কি? দ্রাব হচ্ছে সেইটা যেটা কম পরিমাণে থাকে, যেমন নুন এবং জলের যদি মিশ্রণ করো তাহলে নুনটা দেখবে জলের মধ্যে গুলে যাচ্ছে, তাহলে নুনটা কম পরিমাণে আছে, নুন কম পরিমাণে আছে সেটা হচ্ছে দ্রাব, যেটা গুলে যাচ্ছে জলের মধ্যে যেটা বেশি পরিমাণে আছে, এবং দ্রবণের যে ভৌত অবস্থা সেটা কিন্তু দ্রাবকের মতো হবে। তুমি বুঝতে পারবে না যে এর ভেতরে নুন আছে, টেস্ট করতে হবে, ও বাবা একটু লবণাক্ত লাগছে, তাহলে সে তার ভেতরে নুন আছে বুঝতে পারবে। তাহলে দ্রাবটা গুলে যাচ্ছে যার মধ্যে যেটা বেশি পরিমাণে আছে তাকে আমরা দ্রাবক বলছি, তার মানে জলটা হচ্ছে এখানে আমাদের দ্রাবক। তাহলে নুন চিনি জল করলে পারে এখানে আমরা বলবো নুন আর চিনিটা হচ্ছে দ্রাব এবং জলটা হচ্ছে আমাদের দ্রাবক। যেমন হয় তুতে, তুতে তুমি দেখেছো নীল রঙের তুতে হয়, তো তুতেকে তুমি জলের মধ্যে গুলে দেবে, নীল রঙের তুতে দেখবে জলের মধ্যে গুলে যাচ্ছে, নীল রঙের জল তৈরি করছে তুতে। CuSO4, এটা মনে রাখবে, CuSO4 5H2O তুতের সংকেত। এটা পরীক্ষায় দেয় যে তুতেকে জলের মধ্যে গুলে দিলে তাহলে পারে কীরকম দ্রবণ তৈরি করবে না প্রকৃত দ্রবণ তৈরি করবে। স্যার প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত হয়? স্যার মনে রাখবে প্রকৃত দ্রবণে দ্রাবের কণার যে ব্যাস সেই ব্যাসটা হচ্ছে 10⁻⁻, প্রকৃত দ্রবণে দ্রাবের কণার যে ব্যাস সেটা কি হচ্ছে 10⁻⁷ সেন্টিমিটার বা তার কম। অনেক বইতে এটা লেখা আছে 10⁻⁸ সেন্টিমিটার বা তার কমও লেখা আছে, কারণ খুব ক্ষুদ্র ক্ষুদ্র যখন গুলে যাচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ওরা গুলে যাচ্ছে এবং এটা পুরোপুরি দ্রবণের মধ্যে দ্রাবকের মধ্যে মিশে যাচ্ছে। যেমনভাবে তুমি দেখবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে দেখবে খুললে পারে কি হয় না একটুখানি ফেনা উপর দিকে বেরিয়ে আসে। তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে তোমার আমাদের কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভেতরে কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করে রাখা আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার প্রকৃত দ্রবণের মধ্যে পড়ছে। আরও আমরা দ্রবণ দেখব যে তরলে তরলে কীরকম দ্রবণ হয়, কঠিনে কঠিনে কীরকম দ্রবণ হয়, কঠিন তরল মিশে কেমন দ্রবণ হয়, প্রত্যেকটা এক্সাম্পল দেখব। তার আগে আমরা এখান থেকে কী কী প্রশ্ন দিয়েছে কয়েকটা দেখে নিই, তারপরে আমরা বিভিন্ন টাইপের প্রকৃত দ্রবণ বাবা দেখব। কাকে বলে প্রকৃত দ্রবণ একবার দেখে নাও। যে দ্রাবকে মিশ্রিত দ্রাবকণার ব্যাস দেখো লেখা আছে 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম হয়, যেখানে দ্রাবকের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকে এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকে আমরা প্রকৃত দ্রবণ বলছি। স্যার সমসত্ব মানেটা বুঝলাম না, সমসত্ব মানে কি? সমসত্ব মানে সমান ঘনত্ব, দ্রবণের সব দিকে সমান ঘনত্ব থাকবে। তুমি যদি লবণ এবং জলকে মিশিয়ে দাও দেখবে সব দিকে সমান তুমি লবণাক্ত পেয়ে যাবে। তুমি চিনি এবং জলকে মিশিয়ে দাও সব দিকে দেখবে সমান ঘনত্ব সমান মিষ্টতা পেয়ে যাবে। এটা হচ্ছে সমসত্ব। আর অসমসত্ব হচ্ছে যেখানে সমান ঘনত্ব থাকবে না, এখানে কম মিষ্টি এখানে বেশি মিষ্টি, সেটা হচ্ছে অসমসত্ব। যেমনভাবে লেখা আছে চিনি লবণ জলের মিশ্রণ। কিছু কোশ্চেন আমরা দেখবো এখানে। প্রকৃত দ্রবণে দ্রাবক কণার ব্যাস কত? প্রত্যেকটা কিন্তু PYQ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তাহলে দ্রাবক কণার ব্যাস প্রকৃত দ্রবণের ক্ষেত্রে 10⁻⁷ সেন্টিমিটার বা তার কম। পরীক্ষায় তোমাকে এরকমভাবেও দিতে পারে, অনেক পরীক্ষা এরকমভাবে দিয়েছে যে প্রকৃত দ্রবণে দ্রাবকণার ব্যাস দিয়েছে কিন্তু অপশানে 10⁻⁷ না দিয়ে 10⁻⁸ সেন্টিমিটার দিয়েছে, তখন তোমাকে 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম করতে হবে। নেক্সট কোশ্চেন, জল এবং চিনির মিশ্রণে কি উৎপন্ন হচ্ছে? জল এবং চিনির মিশ্রণে কলয়েডীয় দ্রবণ না, প্রকৃত দ্রবণ একদম। প্রকৃত দ্রবণ আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন দিয়েছে কোনটি এখানে প্রকৃত দ্রবণ? ধোঁয়া, কর্দমাক্ত জল, তুঁতের দ্রবণ নাকি দুধ? তাহলে এর মধ্যে প্রকৃত দ্রবণ আমি বললাম তুতের দ্রবণ হচ্ছে প্রকৃত দ্রবণ, বাদ বাকি দুধ মনে হচ্ছে প্রকৃত দ্রবণ না, এটা কলয়েডীয় দ্রবণ। এরপর আমরা কলয়েডীয় দ্রবণের বিভিন্ন প্রকারভেদও দেখব, ক্লাস করতে থাকো। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবে, প্রিপারেশন নেব বলে ভাবছো, কোথা থেকে প্রিপারেশন করব, কিরকম টাইপের প্রশ্ন আসবে, আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, পুরো বিস্তারিতভাবে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে, লঞ্চ হয়ে গেছে। ফাউন্ডেশন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। আমাদের ফাউন্ডেশন ব্যাচ বিভিন্ন সাবজেক্ট যেগুলো পরীক্ষায় আসে
তোমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে। তুমি এখন যদি ভাবো আমি বিস্তারিতভাবে সমস্ত কিছু পড়বো, তাহলে কিন্তু হবে না, হাতে সময় কিন্তু কম। তো স্মার্ট ওয়েতে পড়তে গেলে কি কি পড়তে হবে এবং কোন সাবজেক্টের কতটুকুনি পড়তে হবে সেটা কিন্তু জানা দরকার, এবং সেই টপিকগুলোকে ভালো করে পড়তে হবে। তো আমাদের ডেডিকেটেড সাবজেক্টের জন্য ডেডিকেটেড টিচাররা রয়েছেন, প্রত্যেকটা স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্ট পড়াবেন। আমি সায়েন্স পড়াবো প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে। তো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এ যারা প্রিপারেশন করতে চাইছো, তোমরা চলে যাও গুগল প্লে স্টোরে, গিয়ে ওখান থেকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ। ওখান থেকে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, গ্রুপ সি গ্রুপ ডি এর প্রিপারেশন করতে পারো। এছাড়াও যারা আপার প্রাইমারি আর্টস বা সায়েন্সের ক্ষেত্রে প্রিপারেশন করবে, তাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে, বা যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশন করবে, তাদের জন্য আমাদের ইওর স্টাডি অ্যাপের মধ্যে কোর্স কিন্তু রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট যে কটা পরীক্ষায় আসে সেগুলো কিন্তু ওখানে প্রত্যেকটা করানো হচ্ছে। তো বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে তুমি আরও কল করে নেবে, বিস্তারিত তোমাকে আমাদের টেকনিক্যাল টিম সাপোর্ট করে দেবে। আমরা চলে আসি আমাদের প্রকৃত দ্রবণের মধ্যে। প্রকৃত দ্রবণ বিভিন্ন টাইপের হয়। কঠিন দ্রাবক রয়েছে, তার ভেতরে মনে করো কঠিন দ্রাব মিশে গেল। যেমনভাবে এখানে বিভিন্ন রকম ধাতু, সংকর ধাতু তৈরি হয়। হ্যাঁ, যেমনভাবে সংকর ধাতু রয়েছে এখানে ব্রোঞ্জের মধ্যে কী কী মিশে আছে না, কপার আছে আর টিন আছে। কপার বেশি পরিমাণে আছে, এ হচ্ছে দ্রাবক। কপার বেশি পরিমাণে আছে বলে দ্রাবক বলি, আর টিন কম পরিমাণে আছে এটাকে আমরা দ্রাব বলি। এটা হচ্ছে কঠিনের মধ্যে প্রকৃত দ্রবণ। এরকমভাবে তোমাকে পরীক্ষায় দেবে যে তরলের মধ্যে কঠিন, তরলের মধ্যে গ্যাসীয়, এরকমভাবে তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে। এই জন্য তোমাকে চার্ট আমি দিয়ে দিচ্ছি, এই চার্টটা পড়লে পারে তোমার গল্প এখানে হয়ে যাবে। দেখো চার্টের মধ্যে লেখা আছে যে তরল দ্রাবকের ভেতরে কঠিন দ্রাব যদি আমি যোগ করি, তাহলে যে দ্রবণটা তৈরি হবে তাকে আমরা বলবো তরলে কঠিনের দ্রবণ। এবং তার এক্সাম্পল চিনির জলীয় দ্রবণ, চিনি জল মিশিয়ে দিলে, লবণ জল মিশিয়ে দিলে, জলটা দ্রাবক আর চিনি বা নুনটা হচ্ছে কঠিন পদার্থ, সেটা হচ্ছে দ্রাব। তোমাকে যদি বলে দেয় স্যার কঠিনের দ্রবণ, একটু আগেই বললাম ধাতু সংকর, বিভিন্ন সংকর ধাতু, যেমন লেখা আছে জিঙ্ক আর কপার, এর মধ্যে তৈরি হচ্ছে পিতল হচ্ছে জিঙ্ক এবং কপার নিয়ে তৈরি হচ্ছে। কপার এখানে 80% থাকে, কপার বেশি থাকে। জিঙ্ক এখানে 20% থাকে, জেডেন বলা হয় জিঙ্ক। তাহলে এটা কম পরিমাণে আছে, এটা দ্রাব, এবং এটা বেশি পরিমাণে আছে, এটা দ্রাবক। পরীক্ষা দিতে পারে যে পিতলের মধ্যে দ্রাবক কোনটা। পিতলের মধ্যে দ্রাবক হচ্ছে তোমার কপার, আর দ্রাব কোনটা, দ্রাব হচ্ছে তোমার জিঙ্ক, যেটা কম পরিমাণে আছে সেটাকে দ্রাব বলা হয়। নেক্সট চলে এসো, বলেছে গ্যাসের মধ্যে গ্যাসীয় পদার্থ। বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন মিশে রয়েছে। তাহলে বায়ুমণ্ডলের অক্সিজেন নাইট্রোজেনের দ্রবণ, এখানে নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে, 78% নাইট্রোজেন রয়েছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে দ্রাবক। অক্সিজেন কম পরিমাণে থাকে, 20.98% বা 21% কম পরিমাণে আছে, এটা হচ্ছে দ্রাব। মনে রাখবে। তরলের ভেতর গ্যাসীয় পদার্থ মিশে আছে, তরলের ভেতর গ্যাসীয় পদার্থ, একটু আগে বললাম সোডা ওয়াটার, পেপসি কোকাকোলার বোতলে কি থাকে না, তরলের ভেতর এখানে গ্যাসীয় পদার্থ CO2 গ্যাসকে মেশানো থাকে, বা এখানে দেওয়া আছে জলে HCl গ্যাসের দ্রবণ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার আমাদের কি বাবা, তরলের ভেতর গ্যাসের দ্রবণ। কঠিনের ভেতর গ্যাসীয় পদার্থ, কঠিনের ভেতরে গ্যাসীয় পদার্থ মিশে আছে, যেমনভাবে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, এই সমস্ত ধাতু কঠিন পদার্থ, এরা বিভিন্ন গ্যাসকে শোষণ করে রেখে দেয় নিজের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে কঠিনের ভেতরে আমাদের গ্যাসীয় পদার্থের দ্রবণ। দেওয়া আছে গ্যাসের ভেতরে তরল পদার্থের দ্রবণ, গ্যাসের ভেতরে তরল পদার্থ মিশে আছে। মনে করো জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প রয়েছে, গ্যাসীয় পদার্থ অনেক বেশি, জলীয় বাষ্পের পরিমাণ কম। তা জলীয় বাষ্প ওখানে হচ্ছে তোমার কি তরল পদার্থ, যেটা আমাদের বায়ুর মধ্যে রয়েছে সেটা দ্রাব, আর গ্যাসটা হচ্ছে দ্রাবক। ক্লিয়ার? তরলের ভেতর তরল মিশে আছে, যেমন জল অ্যালকোহলের দ্রবণ, জল এবং অ্যালকোহল, জল বেশি পরিমাণে থাকে, অ্যালকোহল কম নিতে হয়, তাই তো তোমরা জানো এগুলো। তাহলে জল এবং অ্যালকোহলের দ্রবণ হচ্ছে কি তরলের দ্রবণ। কঠিনের ভেতর তরলের দ্রবণ, কঠিন পদার্থ বেশি পরিমাণে আছে, তরল পদার্থ কম পরিমাণে আছে, এটা হচ্ছে পারদ সংকর। বিভিন্ন রকম পারদের সংকর ধাতু তৈরি করা হয়, যাকে আমরা অ্যামালগাম বলি। পারদ সংকরকে অ্যামালগাম বলা হয়। পারদ হচ্ছে তরল ধাতু, তরল ধাতু মনে করো অন্য কোনো ধাতুর সঙ্গে মিশে রয়েছে, তাহলে পারদ হচ্ছে তরল পদার্থ বলে, তরলটা কঠিনের মধ্যে মিশে আছে, কঠিনটা এখানে দ্রাবক, আর পারদটা এখানে তরল পদার্থটা হচ্ছে দ্রাবক। চলো এখান থেকে দেখো প্রশ্ন দিয়েছে যে বায়ুতে দ্রাবক কোনটা। একদম সহজ প্রশ্ন, যারা এতদূর দেখলে, চার্টগুলো দেখলে একেবারে তাদের জলের দরে ফলের রস লাগবে। দ্রাবক মানে যেটা বেশি পরিমাণে আছে, নাইট্রোজেন বেশি পরিমাণে রয়েছে। যদি পরীক্ষা এখানে দ্রাব দিয়ে দিত তাহলে তোমাকে অপশন এখানে চেঞ্জ করে দিত। ঠিক আছে, এখানে দ্রাব কিন্তু সবগুলোই দ্রাব হয়ে যাবে। অক্সিজেনও কিন্তু মিশে আছে, জলীয় বাষ্প বায়ুর মধ্যে রয়েছে, কার্বন ডাইঅক্সাইডও বায়ুর মধ্যেই রয়েছে, কিন্তু কম পরিমাণে আছে। তাহলে যেটা কম পরিমাণে আছে সবগুলোই এখানে দ্রাব হয়ে যাবে, যেটা বেশি পরিমাণে আছে সেটা দ্রাবক হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, সোডা ওয়াটারের স্যার দ্রাব কোনটা? সোডা ওয়াটারের ভেতরে আমি বললামই যে তরলের ভেতরে কার্বন ডাইঅক্সাইডকে এখানে দ্রবীভূত করে রাখা হচ্ছে, বেশি চাপ দিয়ে রেখে দেওয়া হচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দ্রাব। নেক্সট কোশ্চেন, স্যার পিতলের দ্রাব কোনটা? পিতলের মধ্যে দ্রাব মানে যেটা কম পরিমাণে আছে, কম পরিমাণে কোনটা আছে স্যার? জিঙ্ক আমরা দেখেছিলাম, জিঙ্কের আর একটা নাম হচ্ছে দস্তা, মনে রাখবে।
বা জেডেন বলে দিই আমরা, ঠিক আছে। আর যদি বলতো দ্রাবক কোনটা, দ্রাবক হতো তখন তামা বা কপার, তামার নামই হচ্ছে কপার, সিইউ, এটা হচ্ছে দ্রাবক, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, স্যার সার্বজনীন দ্রাবক কাকে বলা হয়? মনে রাখবে বেশিরভাগ দ্রাবক বা বেশিরভাগ পদার্থ জলের মধ্যে গুলে গিয়ে দ্রবণ তৈরি করে, এই জন্য জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক। জলকে কি বলা হয়? সার্বজনীন দ্রাবক বলা হয়। এবং এটা একটা অজৈব দ্রাবক, অজৈব দ্রাবকও বলা হয়, যেমন অ্যালকোহল, বেনজিন, ঠিক আছে, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। হ্যাঁ, বেনজিন, অ্যালকোহল এগুলো জৈব দ্রাবক, জল, অ্যামোনিয়া এগুলো হচ্ছে তোমার অজৈব দ্রাবকের মধ্যে পড়ে, তার মধ্যে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিম্নলিখিত দ্রবণগুলোর মধ্যে কোনটা সমসত্ব প্রকৃতির দ্রবণ? সমসত্ব প্রকৃতির দ্রবণ হচ্ছে চিনির জলীয় দ্রবণ, অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, এবার আমরা চলে আসবো কলোয়েডীয় দ্রবণের মধ্যে। পরের দ্রবণ হচ্ছে কলোয়েডীয় দ্রবণ, ইম্পর্টেন্ট দ্রবণ, এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। স্যার কলোয়েডীয় দ্রবণটা কি? কলোয়েডীয় দ্রবণ হচ্ছে এমন দ্রবণ যেখানে দ্রাবের কণাগুলো দ্রবণের মধ্যে পুরোপুরি গুলে যায় না। বলে গুলে যায় না? বললাম না, যেমন চিনি জলের ভেতর গুলে যাচ্ছিল, ওটা প্রকৃত দ্রবণ, কিন্তু এখানে গুলে যাবে না। বলেছে যেমন, যেমন দুধ। বলে দুধ স্যার কলোয়েডীয় দ্রবণ? বললাম হ্যাঁ, দুধের ভেতরে তুমি দেখবে যে ওখানে জল রয়েছে এবং জলের ভেতরে কি আছে না, ফ্যাটের কণাগুলো, হ্যাঁ, তরল চর্বির কণাগুলো ঘোরাঘুরি করে, ভালো করে দেখলেও দেখা যাবে। বা তোমরা দেখবে ভাতের ফ্যান, ভাতের ফ্যানের ভেতর তোমরা ভালো করে লক্ষ্য করবে, কারণ প্রত্যেকদিন দেখো, একদিন ভালো করে দেখবে যে ওখানে জলের ভেতরে যে স্টার্চের কণাগুলো, শর্করা জাতীয় কণাগুলো ঘুরছে, ঠিক আছে, ভালো করে দেখলে ঘুরছে, তাহলে পরে থিতিয়ে পড়ছে না, ঘোরাঘুরি করছে, তাই এটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। যেমন রক্ত, রক্ত কিন্তু রক্তের ভেতরে রক্তকণিকা আছে, জলীয় পদার্থ রয়েছে, আর রক্তকণিকা আরবিসি, ডাব্লিউবিসি এগুলো রয়েছে, তাহলে এগুলো কি তৈরি করছে না, কলোয়েডীয় দ্রবণ তৈরি করছে, যেখানে দ্রাবের কণাগুলো পুরোপুরি গুলে যাচ্ছে না, ওরা ইতস্ততভাবে ঘোরাঘুরি করছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কলোয়েডীয় দ্রবণ। যেমন কলোয়েডীয় দ্রবণ দুধ বললাম, রক্ত বললাম, এগুলো হচ্ছে কলোয়েডীয় দ্রবণের এক্সাম্পল। এখানে দ্রাবের কণার ব্যাস 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে হয়। তাহলে এখানে যে দ্রাবগুলো গুলে যাচ্ছে, গুলছে না, ওগুলো ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাস হচ্ছে 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। পরীক্ষায় স্যার দেয়, একদম দেয়, সেই জন্যই তো বলছি। তাহলে এগুলো মনে রাখবে, এখন লেখা আছে 10⁻⁻5 থেকে 10⁻⁷ সেন্টিমিটার ব্যাসযুক্ত দ্রাবের কণাগুলো দ্রবণে গুলে না গিয়ে ঘুরে বেড়াচ্ছে ইতস্ততভাবে, একে বলছি আমরা কি বাবা, কলোয়েডীয় দ্রবণ। এর এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, উদাহরণ রয়েছে দুধ, সাবানের ফেনা, চা, কফি, রক্ত, এগুলো হচ্ছে তোমার কলোয়েডীয় দ্রবণের এক্সাম্পল। এবারে দেখো আর একটা জিনিস তোমাকে বলি, দুটো পেপার আছে, একটা পার্চমেন্ট পেপার আছে, একটা ফিল্টার পেপার আছে। যেটা প্রকৃত দ্রবণটা পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়েও চলে যায়, আবার ফিল্টার কাগজের মধ্যে দিয়েও চলে যায়, কিন্তু কলোয়েডীয় দ্রবণটা ফিল্টার কাগজকে ভেদ করে যেতে পারে, পার্চমেন্ট কাগজকে ভেদ করে যেতে পারে না। এই জিনিসটাও মনে রাখবে, পরীক্ষায় দেয় যে প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলো পার্চমেন্ট পেপারকেও ভেদ করে যায়, ফিল্টার পেপারকেও ভেদ করে যায়, কিন্তু কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে ফিল্টার পেপারকে ভেদ করে চলে যায়, কিন্তু পার্চমেন্ট কাগজে আটকে যায়। ঠিক আছে দাদা, আপনাকে আমি যেতে দেবো না, আটকে যাবে, পার্চমেন্ট পেপারে আটকে যাবে, মনে রাখবে। নেক্সট চলে এসো, এখানে রয়েছে দ্রবণে আমরা দুটো জিনিস দেখেছিলাম, দ্রাব আর দ্রাবক। যেটা কম পরিমাণে আছে সেটাকে আমরা দ্রাব বলছিলাম, আর যেটা বেশি পরিমাণে আছে তাকে আমরা দ্রাবক বলছিলাম। এখানে নামটা একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি নাম দিয়েছে? এখানে রয়েছে বিস্তৃত দশা, এটাকেই আমরা দ্রাব বলছি, যেটা কম পরিমাণে আছে ওখানে দ্রাব বলছিলাম, এখানে বলছে বিস্তৃত দশা। আর যেটা বেশি পরিমাণে আছে ওখানে আমরা দ্রাবক বলছিলাম, এখানে বলছি আমরা বিস্তার মাধ্যম, এটাই অ্যাকচুয়ালি দ্রাবক। তাহলে দ্রাবক মানে এখানে বিস্তার মাধ্যম, আর বিস্তৃত দশা মানে হচ্ছে দ্রাব। এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে। ক্লিয়ার? এগুলো লেখা আছে, একবার তোমরা দেখে নেবে। বিভিন্ন টাইপসের কলোয়েডীয় দ্রবণ হয়, যেমনভাবে এখানে তরলটা হচ্ছে বিস্তার মাধ্যম মানে দ্রাবক দেওয়া আছে, দ্রাবক হচ্ছে তরল, আর দ্রাব হচ্ছে তোমার বা বিস্তৃত দশা হচ্ছে কঠিন, মানে তরলের মধ্যে কঠিন মিশে রয়েছে, যাকে আমরা একটা নাম দিই, স্পেশাল নাম দিয়ে দিই। স্পেশাল নাম কি দিয়ে দিই? সল, যাকে আমরা বলছি সালফার সল, গোল্ড সল বা রং কি হয়? রং হচ্ছে তরলের ভেতরে কঠিন পদার্থগুলো না ওখানে রয়েছে, কঠিনের কিছু কণার ভেতরে ঘুরছে, তার মানে এখানে হচ্ছে তোমার পুরোপুরি মানে থিতিয়ে পড়ছে না বা পুরোপুরি গুলে যাচ্ছে না, ওর ভেতরে ইতস্ততভাবে ঘোরাঘুরি করছে। এক্সাম্পলগুলো পরীক্ষায় দিয়ে দেবে, যে সলের এক্সাম্পল বলো, বা রং কি জাতীয় দ্রবণ, হ্যাঁ কোন জাতীয় দ্রবণ পরীক্ষায় দিয়ে দেবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের মানে কলোয়েডীয় দ্রবণের নাম দিয়েছে এগুলো, কলোয়েডীয় দ্রবণের মধ্যে ভাগ এই নামগুলো একটুখানি, এগুলো ইম্পর্টেন্ট পড়ে রাখবে, তার এক্সাম্পলগুলো পড়ে রাখবে। দেখো তোমরা এখন একটা জায়গায় রয়েছো,
তোমাদের এখন একটা নাম আছে, কিন্তু তোমরা যখন চাকরি বাকরি পেয়ে যাবে তোমাদের নাম পরিবর্তন হয়ে যাবে। পেয়ে গেলে একটা, মনে করো তুমি একটা পুলিশের চাকরি পেয়ে গেলে, হ্যাঁ, এসপি হয়ে গেলে, তখন তোমার নাম কি থাকবে? প্রসেনজিৎ ঘোষ, এসপি প্রসেনজিৎ ঘোষ দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এরকমভাবে তোমার নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আবার তুমি আর একটু উঁচু পদে চলে গেলে, বাবা ডাইরেক্টর হয়ে গেলে, কোথাও একটা প্রিন্সিপাল হয়ে গেলে, হ্যাঁ, কোথাও একটা নর্মাল টিচার হয়ে গেলে, তার থেকে আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে গেলে, এইসব বিভিন্ন নাম দিয়ে দেবে। তখন তোমাদের, তুমি একই আছো, নাম আলাদা আলাদা, তোমার স্পেশাল নাম হয়ে যাচ্ছে। তেমন কলয়েডীয় দ্রবণ, এগুলো সব কলয়েডীয় দ্রবণ, তার স্পেশাল নাম সল, ইমালসন পরীক্ষায় খুব দেয়, ইমালসন দিয়ে দিল, ঠিক আছে? আর একটুখানি ওর পদোন্নতি হয়েছে, ঠিক আছে, এসপি থেকে ডিএসপি এগুলো হয়ে গেছে। তাহলে এখানে কি হয়ে গেল? ইমালসনে তরলের মধ্যে তরল মিশে থাকবে, যেমন দুধ রয়েছে এখানে, শ্যাম্পু রয়েছে এখানে, এক্সাম্পল পড়ে রাখবে। বাদ বাকি এক্সাম্পলগুলো একবার তোমরা এখান থেকে দেখে রাখবে, পরীক্ষা ইম্পর্টেন্ট, আমি সবগুলো বলছি না, স্ক্রিনশট তোমরা একবার তুলে রাখবে। কোর্সের ভেতরে এগুলো সব আমি ডিটেলসে পড়াই, ঠিক আছে? আরও অন্যান্য সাবজেক্ট, সায়েন্সে শুধু একটা পার্ট নয়, বিভিন্ন পার্ট রয়েছে। তাহলে যে পরীক্ষায় সায়েন্স রয়েছে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সায়েন্স আমি এরকমভাবেই পড়াই, কনসেপ্ট সহকারে পড়াই। যদি কোনো বন্ধুবান্ধব পড়ে থাকে তাকে জিজ্ঞেস করবে যে সায়েন্স প্রসেনজিৎ স্যার কেমনভাবে পড়ায়। তো চলো এরকমভাবে তাহলে পড়ে রাখবে একবার করে। এখানে তো আমি কয়েকটা পার্ট নিয়ে আসছি, ওখানে ধরে ধরে সমস্ত আমি কোর্সের ভেতর করাই, কারণ এখানে সময় কম বাবা। কলয়েডীয় কণার ব্যাসের সীমা কত? কলয়েডীয় দ্রবণে ব্যাসের সীমা মনে রাখবে 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর। কুয়াশার মধ্যে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা কোনটা? কুয়াশা গ্যাসীয় পদার্থের ভেতরে কি রয়েছে? জলকণা জমা হয়ে কুয়াশা তৈরি করছে। তার মানে এখানে গ্যাসটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর বিস্তৃত দশা হচ্ছে তরল। তাহলে গ্যাসের ভেতর কি আছে? তরল রয়েছে। তাহলে গ্যাসে আর তরলে মিশে কুয়াশা তৈরি করছে। অপশান এ আমাদের সঠিক উত্তর। নেক্সট, দুধে বিস্তৃত দশার বিস্তার মাধ্যম কোনটা? দুধ আমি একটু আগেই বললাম, চার্টে একবার দেখে নাও। দেখো দুধ রয়েছে এখানে, কি রয়েছে? তরলের ভেতর তরল রয়েছে। তাহলে এখানে জলের ভেতরে কি রয়েছে? না তরল চর্বির কণা রয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, বা ফ্যাটের কণা রয়েছে, একে আমরা বলছি ইমালশন, হচ্ছে দুধ। তাহলে উত্তর আমার এখানে কি হবে বাবা? না, দুধের ভেতরে বিস্তৃত দশাও তরল, বিস্তার মাধ্যম তরল। তাহলে অপশান বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশা কঠিন। বিস্তার মাধ্যম তরল, তাহলে তরলের ভেতরে কঠিন মিশে আছে। তরলটা হচ্ছে দ্রাবক, বিস্তার মাধ্যম দ্রাবক, আর এটা হচ্ছে তোমার দ্রাবক, কঠিন দ্রাবক। কোনটা হবে? তাহলে এখানে পেয়েছি তরলের ভেতর কঠিন মিশে আছে, দুধ, মেঘ, ধোঁয়া নাকি জেলি। তাহলে বলো কোনটা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে এখানে? অপশন অনুযায়ী হয়ে যাচ্ছে আমাদের জেলি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে একটা প্রাকৃতিক কলয়েডীয় দ্রবণের নাম। প্রাকৃতিক, যেটা মানুষ তৈরি করে না, কৃত্রিমভাবে তৈরি হয় না, প্রাকৃতিকভাবে তৈরি হয়, কোনটা? আইসক্রিম মানুষ তৈরি করে, কোল্ড ক্রিম মানুষ তৈরি করে, ভ্যানিসিং ক্রিম মানুষ তৈরি করে, রক্ত মানুষ তৈরি করতে পারে না। রক্ত হচ্ছে প্রাকৃতিক উপায় তৈরি হয়, ঠিক আছে? তুমি বলে দাদা 2 কিলো রক্ত তৈরি করে দিন তো দেখি, ঠিক আছে, প্যাকট্যাক করে দিন, হবে না। রক্ত দান করে, ওই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প চলে। রক্ত এখনো পর্যন্ত তৈরি করার পদ্ধতি আবিষ্কার করতে পারেনি সায়েন্টিস্টরা, ঠিক আছে? তাহলে রক্ত হয়ে যাবে আমাদের প্রাকৃতিক কলয়েডীয় দ্রবণের এক্সাম্পল। নেক্সট চলে এসো, একটা ইমালশনের নাম বলো। একটু আগে বললাম ইমালশন হচ্ছে তরলের দ্রবণ, ইমালশন হচ্ছে তরলের মধ্যে তরল গুলে যাচ্ছে। দুধ আমাদের সঠিক উত্তর। দুধ না খেলে হবে না বাবা, ভালো ছেলে। রক্ত কি ধরনের মিশ্রণ? রক্ত হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, একটু আগে আমি বললাম। এবারে কেমন টাইপের কলয়েডীয় দ্রবণ আমাকে কমেন্টের মধ্যে তোমরা উত্তর দেবে। এর মধ্যে বিস্তার মাধ্যম কোনটাকে বলছি আমরা, বা এর মধ্যে আমরা বলছি দ্রাবক কোনটাকে, আর এর মধ্যে দ্রাবক কোনটা বা বিস্তৃত দশা কোনটা? কমেন্টের মধ্যে আমাকে বাবা এই কোশ্চেনের অ্যান্সারটা দেবে, যে রক্তের মধ্যে কোনটা বিস্তার মাধ্যম, কোনটা বিস্তৃত দশা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিচের কোনটা একটা ইমালশনের এক্সাম্পল? একটু আগেই বললাম যে দুধ হচ্ছে একটা ইমালশনের এক্সাম্পল, তরলের মিশ্রণ। নেক্সট কোশ্চেনে চলে এসো। এবার আমরা পরের দ্রবণে যাব। তাহলে আমরা পড়লাম প্রকৃত দ্রবণ, আমরা পড়লাম কলয়েডীয় দ্রবণ। এবার আসবো আমরা প্রলম্বনের মধ্যে। প্রলম্বন খুবই সোজা। প্রলম্বন কি বাবা? যেখানে দ্রাবের কণার ব্যাস একটু বড় হবে, একটু বড় সাইজের হবে, 10⁻⁵ সেন্টিমিটার বা তার বেশি হবে। 10⁻⁵ সেন্টিমিটার বা তার বেশি ব্যাসের দ্রাবের কণা যখন কোনো দ্রাবকের মধ্যে মিশে থাকবে, সে অস্থায়ী হবে, অসমসত্ব হবে। কিছুক্ষণ রেখে দিলে সে থিতিয়ে পড়বে, যেমন বালি আর জলের মিশ্রণ, কাদাগোলা জল। তুমি দেখবে এটা যদি ঘুলিয়ে দেওয়া হয়, সেটা যে দ্রবণ তৈরি করবে তাকে আমরা প্রলম্বন বলবো। এটা অস্থায়ী থাকবে, অসমসত্ব হবে, সব দিকে ঘনত্ব সমান থাকবে না, এবং কিছুক্ষণ রেখে দিলে পারে আস্তে আস্তে এটা থিতিয়ে পড়বে দ্রাবের কণাগুলো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রলম্বন। এখানে দ্রাবের কণার ব্যাস পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে। এক্সাম্পল তোমাকে মনে রাখবে, পুকুর খালবিলের জল,
হ্যাঁ, কাদাগোলা জল, বালিগোলা জল, চকের গুঁড়ো মেশানো জল, এগুলো হচ্ছে তোমার আমাদের প্রলম্বনের এক্সাম্পল। নেক্সট চলে এসো, দেখো লেখা আছে এখানে, একটু পড়ে রাখবে। তাহলে বর্ষাকালে খালবিলের জল এবং 10⁻⁻5 সেন্টিমিটারের বেশি ব্যাসযুক্ত কণা, এই দুটো পয়েন্ট তোমরা এখানে মনে রাখবে। চলে আসি আমাদের প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন। 3 রকম দ্রবণের মধ্যে কিছু পার্থক্য, কিছু ডিফারেন্স এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে একবার রিডিং পড়বে, স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, যেগুলো বললাম ওগুলো এখানে লেখা আছে, একবার তোমরা এগুলোকে রিডিং করে রাখতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো, প্রলম্বন দ্রবণে দ্রাবক কণার ব্যাস কত স্যার? প্রলম্বনের মধ্যে দ্রাবক কণার ব্যাস 10⁻⁻5 সেন্টিমিটার বা তার বেশি, কিন্তু 10⁻⁻5 সেন্টিমিটার নেই, -4 সেন্টিমিটার আছে, তাহলে -4 করে দেবো, 10⁻⁻4 সেন্টিমিটারের বেশি করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো, নিম্নলিখিত দ্রবণগুলোর মধ্যে পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে কে? পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে একমাত্র প্রকৃত দ্রবণ। আমরা বললাম যে প্রকৃত দ্রবণ পার্চমেন্ট কাগজ, ফিল্টার কাগজ, দুটোর মধ্যে দিয়ে যেতে পারে। আর কলয়েডীয় দ্রবণ মনে রাখবে, এই পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না, ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যেতে পারে। আর একটা রয়েছে এখানে প্রলম্বন, সেই প্রলম্বন পার্চমেন্ট কাগজকেও ভেদ করতে পারে না, ফিল্টার কাগজকেও ভেদ করতে পারে না, এটাও মনে রাখবে। ক্লিয়ার? তাহলে পার্চমেন্ট কাগজের মধ্যে যেতে পারছে কি বাবা? একমাত্র প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ কোনটা এখানে? চিনির জলীয় দ্রবণ, অপশান এ হচ্ছে তোমার পার্চমেন্ট, ফিল্টার, দুটোর মধ্যে দিয়ে যেতে পারে। যেমন দুধ, যদি পরীক্ষা দিতে যে দুধ কোন কোন পেপারের মধ্যে দিয়ে যেতে পারে, তাহলে দুধ হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, এ পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারবে না, ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যেতে পারবে। আবার যদি বলে যে এখানে বালি মিশ্রিত জল, এ কার মধ্যে দিয়ে যেতে পারবে? এ কারোর মধ্যে দিয়ে যেতে পারবে না, এ পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়েও যেতে পারবে না, এ ফিল্টার কাগজের মধ্যে দিয়েও যেতে পারবে না, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন বলেছে, নিচের দ্রাবকগুলোর মধ্যে কোনটা জৈব দ্রাবক নয়? জৈব নয় মানে অজৈব। অজৈব দ্রাবক কোনটা এখানে? না, তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া হচ্ছে অজৈব দ্রাবক, বাদ বাকি সবগুলো হচ্ছে তোমার ক্লোরোফর্ম, বেনজিন, অ্যাসিটোন, এগুলো জৈব দ্রাবক। নেক্সট কোশ্চেন, একটি জৈব দ্রাবকের নাম হচ্ছে অ্যাসিটোন, হয়ে যাবে সঠিক উত্তর। বাদ বাকি জল, তরল অ্যামোনিয়া, তরল SO2, সালফার ডাইঅক্সাইড, এগুলো সব অজৈব দ্রাবক, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, স্থায়িত্বের সঠিক ক্রম অনুসারে সাজাও। স্থায়িত্ব অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে সবচেয়ে বেশি স্থায়ীকে প্রকৃত দ্রবণ, তারপরে কলয়েডীয় দ্রবণ, আর সবচেয়ে অস্থায়ীকে প্রলম্বন। তাহলে সবচেয়ে স্থায়ী হচ্ছে তোমার প্রকৃত দ্রবণ, প্রকৃত দ্রবণের স্থায়িত্ব সবচেয়ে বেশি, হ্যাঁ, গ্রেটার দ্যান দেওয়া আছে। তারপরে কলয়েডীয় দ্রবণ, তার থেকে কম হচ্ছে প্রলম্বন। তাহলে অপশন এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। তাহলে আশা করছি আজকের ক্লাসে সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো, কাকে প্রকৃত দ্রবণ বলছি, কাকে কলয়েডীয় বলছি, কাকে আমরা প্রলম্বন বলছি, সেখানে দ্রাবের কণার ব্যাস কী কী রয়েছে, কোন পেপারকে কে ভেদ করে যাচ্ছে, তাদের এক্সাম্পল কী কী রয়েছে। আমরা যে দেখলাম যে কলয়েডীয় দ্রবণের মধ্যে ইমালশন, সল, এরোসল, এগুলো একটা চার্টের মধ্যে দিয়েছি, এগুলো সম্পর্কে তোমরা আশা করছি ভালো করে পড়লে, জানলে, এখান থেকে প্রশ্ন আসলে আশা করছি পরীক্ষায় ছেড়ে আসবে না। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।